আমাদের নেত্রী বলছেন যে উনি যে কোনো ডিসেম্বরের ভিতর দেশে ঢুকবেন। 5 তারিখে উনি ঘোষণা দিবেন, কর্মপন্থা জানাবেন কিভাবে কি। সব মিলিয়ে বিএনপি তো আসলে ফাটাবাসের চিপায় আছে যে সে কি করবে। তবে আওয়ামী লীগ নেতাদের মধ্যে 2-1 জন মানে হাই অফিসিয়াল যারা, ওনারা স্বীকার করছেন যে হ্যাঁ, সাবের হোসেন চৌধুরীর সাথে যোগাযোগ কথা বলেছেন। হ্যাঁ, সাবের হোসেন চৌধুরী উনি আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন। ওনাকে কিন্তু উনি বিভিন্ন সময় যেমন 2003-এ ওনাকে নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে একটা আন্দোলন করছিল, তখন উনি জেলে ছিলেন। এরপরে তোমার ইন্টারন্যাশনাল যে বডি আছে, এই সংসদীয় বডি, ওইটারও প্রেসিডেন্ট ছিলেন উনি অনেক বছর। সেই হিসেবে উনি খ্যাতি সম্পন্ন লোক। এর আগেও তোমরা জানো যে 3 জন নর্ডিক রাষ্ট্রদূত দেখা করছেন, মানে নর্থের যারা ইউরোপিয়ান ইউনিয়ন নর্থের 3 জন, ওনারা ফ্ল্যাগ ফেলে দিয়ে গাড়ি নিয়ে ওনার সাথে দেখা করে আসছেন। এখন এবার সম্ভবত সাবের হোসেন চৌধুরী গিয়েছিলেন ওয়েস্টিনে। তো ওয়েস্ট কিন্তু পুরোটা সামরিক বাহিনীর ঘেরাওর ভিতরে, ওখানে যে বৈঠক করছেন এবং এই বৈঠকটা স্বীকার করছেন যে হ্যাঁ, যদিও এখন সাবের হোসেন চৌধুরীর কাছ থেকে এটা জানা যায় না বা টুইট করেনি, তারপরে এখন ওখানের নেতারা বা বিভিন্ন সাংবাদিক গোয়েন্দা সংস্থা বলতে সাবের হোসেনের সাথে কথা হয়েছে। সাবের হোসেনের সাথে কথা হয়েছে মানে এইটা কিন্তু একটা একরকম চপেটা ঘাত বলতে পারো, থাপ্পর বর্তমান সরকার, তারপরে ন্যাশনাল কমেডি পার্টি জামাত, এদের জন্য, কারণ তাদের সাথে কথা বলেনি। আবার এদিকে একটা মজার বিষয় হচ্ছে যে খলিলের সাথে কথা হইল, খলিলের পরে তারেক জিয়ার সাথে কথা হয়েছে, তার আগেই সাবের সাহেব এবং জাতীয় পার্টির একজনের সাথে কথা হয়েছে। এগুলা কথা হওয়ার মাঝখানে আবার উনি 55 মিনিট বৈঠক করেছেন দীনেশ ত্রিবেদীর সাথে, যেটা নিয়ে এখন ওদের গাত্রদাহ। যেমন জামাতের আমির বলতেছেন যে মানে দীনেশ ত্রিবেদীর সাথে এটা কথা বলা এটা শিষ্টাচার বহির্ভূত। তো বাইরে তুই এখন ও বেটারে শিষ্টাচার বহির্ভূত কসকেন, তো তখনই উচিত ছিল যে ওখানে যে সার্জিও করে মাইরা দেওয়া, যে তুই আমাদের লয়ে কথা কসতে, আমরা মব মাস্টার, আমরা মব স্টার, তুই আমাদের লয়ে কথা না বলে দীনেশ ত্রিবেদীর লয়ে কথা বলে এটা হবে? লাগাও নাই, এটা করতে পারে না, এই সাহস তো নাই। আমার পিছনে পিছনে চিল্লায়, কারণ প্রচুর পাঁচ আটছে তারা। জামাত তো প্রচুর আমেরিকার পাঁচ আটছে। একসময় আমেরিকান এম্বাসিতে প্রায় ওদের 1-150 লোক কাজ করতো, সব বহিষ্কৃত, এখন কেউ নাই, এম্বাসি খালি, জামাতি নাই। এখন আমাদের সাংবাদিকরা ইচ্ছা করে এড়াই যাইতেছে যে সার্জিও গোর এই এনসিপি আর ইয়ের সাথে কথা বলে নেই, জামাতের সাথে। কিন্তু দেখো স্টিক সার্জিও গোর আসার 3 দিন আগে যখন আমেরিকান অ্যাম্বাসেডর এনসিপির পান্ডাদের সাথে দেখা করতেছে, ওইটা কিন্তু বেশ ফলাও করে ছাড়ছে, এখন ছাড়েন নাই। এইদিকে যে ইনফরমেশনটা আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমাদের বডি সোহেল বা সোহেল তাজ এবং তার বোন, যিনি কি জানি শারমিন আহমেদ না শারমিন রহমান কি জানি নাম, তারা ইউনুসের লবিস ফার্মের সাথে যোগাযোগ করে তারা খুব চেষ্টা করছিল সার্জিও গোরের সাথে দেখা করতে, ইউনুস নিজেও, কিন্তু ইউনুস সাহেব দেখা করতে রাজি হন নাই। এই ইউনুস সাহেব বলতে সার্জিও গোর রাজি হন নাই। ইউনুস মিনিমাম বলছিল যে 5 মিনিট কথা বলবো, তা তো রাজি হন নাই। কিন্তু ইউনুস ওই দাওয়াতে ছিল, গোল টেবিল খানার দাওয়াত, 3.5 কোটি টাকার খাওয়ার দাওয়াত, ওখানেও ছিল, মনক্ষুণ্ণ তাদের। এখন বডি সোয়েল চেষ্টা করছে, এরা পারে নাই। এখন এরা দেখা করতে গেছিল হয়তো যে বডি সোয়েল আর তার বোন, এটা আসলে অনেকের একটা ভুল ধারণা আছে, আমি বলি। অনেকে মনে করে যে এই বডি সোয়েলের এই বোন যেটা আছে এটা তার আপন বোন, না, এইটা তার আপন বোন না, এটা তার আপন বোন না, এটা তার হচ্ছে যে বডি সোয়েলের বাবা 2 বিয়ে, প্রথম স্ত্রীর সন্তান হচ্ছে সোহেল তাজ এবং বোন আরেকটা যেটা আছে ওইটা। আর এখন যে মা আছে, মানে যে কি রহমান জানি না, হাওলাদার না রহমান, ওই মহিলা যেটা ওই যে নেতাও পিতা লেখছেন, সে হচ্ছে যে তার মায়ের, এখন যে মা, ওই মায়ের প্রথম ঘরের সন্তান। তার মানে সোহেল তাজের বাপের কোনো রক্ত এখানে নাই, ডিএনএ টেস্টে কিছুই পাবে না। সেই এখন বহুত বড়
নেতাও পিতা লেখে, পিতাও জুতা লেখে, বহুত কিছু লেখে, আর মানুষ এটা খায়, কিন্তু মানুষ তলা খুঁজা দেখে না যে এইটাকে। আরো সহজ করে যদি বলি, ধরো তুমি আর তোমার ভাই, তোমার মা মারা গেল, তোমার বাপ আরেক জায়গায় বিয়া করলো, ওই মহিলার লগে আরেকটা বাচ্চা নিয়ে আসলো, রেডিমেড বেবি, সেটা এসে এখন তোমার বাপের বাপ ডাকবেই, যেহেতু মা বিয়া করছে। ওইটা হচ্ছে এই অবস্থা। তো এদের খুব মনক্ষুণ্ণ, এরা আর চান্স পায় না সার্জিও গোরের সাথে কথা বলার জন্য। এখন এগুলো হচ্ছে যে মনকষ্ট, মনক্ষুণ্ণ, এবং অবস্থা তো তুমি নিজেও দেখতে পাচ্ছ। তারেক জিয়ার সাথে কথা হয়েছে প্রায় 20 না 22 মিনিট, 2 ঘন্টা কথা হয়েছে কার সাথে? খলিলের সাথে। খলিলের সাথে 2 ঘন্টা কথা হইতেই পারে, এরা তো ব্যবসায়ী, মূলত তো ব্যবসা, 1000 কোটি টাকার ব্যবসা আছে, ব্যবসার কথাবার্তা হবে। যদিও খলিল ভাইকে যখন সাংবাদিকরা বাইরে আসা পরে জিজ্ঞেস করছে ভাই কি কি কথা হয়েছে, খলিল ভাই বলছে যে জিজ্ঞেস করছে আওয়ামী লীগ নিয়ে কথা হয়েছে না, যুবলীগ নিয়ে কথা হয়েছে না, নিষেধাজ্ঞা না, ভারতের ব্যাপারে কথা হয়েছে না, দিল্লির ব্যাপারে কথা হয়েছে না, উনি সব না বলছেন। তার মানে 2 ঘন্টা হয়তো প্রেমপত্র আদান প্রদান হয়েছে, এগুলা ছাড়া তো আর কিছু না। প্রেমের আলাপ হয়েছে কিনা এটা জানাই নাই। তো এই হচ্ছে যে মূলত কাহিনী, যে বডি সোহেল, তার বোন ডাক্তার ইউনূস, তিনজনের একই লবিস্ট। ডাক্তার ইউনূস একটা গুঞ্জন আছে, সেটা হচ্ছে বাংলাদেশে চাইনিজ আগ্রাসন ঠেকানোর জন্য চীন ব্যাপকভাবে, মানে চীনের প্রতি দুর্বল হওয়া থেকে আড়াল করার জন্য আমেরিকা ব্যাপকভাবে চাপ দিচ্ছে। ঘটনা কি সত্যি? দেখো, আমেরিকা ব্যাপকভাবে চাপ দিচ্ছে, এটা তো প্রথম থেকেই জানা কথা না। যে আমাদের দেশে যে অ্যাম্বাসেডার, সেটা তো জিওপলিটিক্যাল পরিস্থিতি। সে কি বলে আসছিল সেটা না, আমার কথা সেটা না, আমার কথা সেটা না। এটা তো জিওপলিটিক্যাল পরিস্থিতি, সে আমগরে বাপ দাদার আমল থেকে চলে আসতেছে, 71-এরও আগে থেকে, যে আমেরিকা যদি এই দিক থেকে মুখ ফিরে নেয় তাহলে লাল ঝান্ডা পড়বে এই জায়গায়। এটা তো কমন পলিটিক্স। কিন্তু এখন এই মুহূর্তে, আজকে 2026 সালের আগস্টের 2 তারিখ, আজকের বাস্তবতায় আমেরিকা কি চাচ্ছে, যে চীনকে কোন কোন জায়গায় ডিফেন্ড করা যায়, বা কোন কোন জায়গা থেকে তারেক রহমানের সরে আসা উচিত চীনের জায়গা থেকে, কি চাচ্ছে আমেরিকা? আমেরিকা এখন যেটা চাচ্ছে, যে ওই যে চাইনিজ যে ইকোনমিক করিডোর, যেটা যেটা তোমার বার্মা পর্যন্ত যাবে, যেই রোডটা হলে তাদের সুবিধা হচ্ছে যে তাদের যে কোনো জাহাজ আর কোনো জায়গায় ঠেকানোর নাই। কারণ হচ্ছে ভারতের তো একটা ঘাঁটি আছে তোমার ইয়েতে, আন্দামানের কাছে, সুতরাং ওইটাও ব্যবহার করে সরাসরি তোমার মায়ানমার হয়ে ঢুকে যাবে চায়না আমাদের উপর দিয়ে, এই জায়গাটায় তারা আসতে দিবে না। এবং এই যে বর্তমান যে অ্যাম্বাসেডার, সে কিন্তু আসার আগে সে শপথ করছে চীন থেকে আমাদের দূরে রাখবে। তার মানে কি, চীনের সাথে ব্যবসা আছে, ওদের বিমান, ওদের অস্ত্র, এগুলো কিন্তু মানা করতেছে আমেরিকা, যেগুলো কিনা যাবে না। তুমি যা কিনবা আমার থেকে কিনো, $2000 বেশি দাও, ভালো মাল কিনো, চীনের জং ধরা মাল কিনা। এইটা মূলত হচ্ছে চীনের ঠেকাও, মানে চীন যাতে এমন কোন রোড, এমন কোন রাস্তা বের করতে না পারে যাতে তার ব্যবসা চলে। কারণ ওয়ার্ল্ড মার্কেট বলো, জিও পলিটিক্স বলো, ব্যবসা শেষ তো তোমার সব শেষ। এখন দেখো, বাংলাদেশ বেশ কিছুদিন ধরে চীনের ইন্টেলিজেন্স ব্যবহার করতেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলে সেটা। এখন আমেরিকা প্রস্তাব দিল কি, এআই, আমেরিকা প্রস্তাব দিল কি $2 বিলিয়ন ইনভেস্ট করবে আমাদের এখানে এআই প্রজেক্ট খোলার জন্য। তাই চীনের এআই প্রজেক্ট একটু সস্তার কারণে আমরা না, এটা অনেক দেশেই নিচ্ছে চীনের এটা। এখন আমেরিকা এখান থেকে হাত ধোয়াবে। আবার চীন যদি বাংলাদেশের সাথে আসে, বাংলাদেশের এই স্ট্রাকচার করে বাংলাদেশের পয়সা দিবে, তাহলে তো আবার আমেরিকার কথা মানবে না বাংলাদেশ, এটা সমস্যা। আবার বাংলাদেশের ওই পরিমাণ এই মুহূর্তে মাজার জোরও নাই যে বলবে যে তোমারও দরকার নাই, তোমার দেশে যাবো না, 16 ঘন্টা ফ্লাই করে যাবো না। এগুলো একমাত্র শেখ হাসিনাই পারতো, যে বঙ্গবন্ধুর মাইয়া তো শেখ হাসিনা এই পারতো, এই কইতে পারতো যে যাব না, 20 ঘন্টা জার্নি করে, 20 ঘন্টা জার্নি করে ওই আমেরিকা না গেলে কিছু আসে যায় না। হ্যাঁ, এটা কিন্তু সত্য। দেখো, তুমি যদি 100 অ্যাপ্লাই করো ভিসার জন্য, 100 জন, ওখান থেকে কিন্তু 1 জন পায়, 100 জন পায় না। এটা নিয়ে বড় ইয়ে হতে, এখন কি হাজার হাজার জনে আমেরিকা যাইতেছে,
আমেরিকা ঘোষণা দিয়েছে বাংলাদেশ আর কতটা দেশকে $20,000 করে জামানত দিতে হবে, এরপরও ভিসা পাও কিনা গ্যারেন্টি নেই। এই যে হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ, ভিসা পাওয়া যাবে, শোনেন, ভিসা পাওয়া যাবে। এই জন্যই তো যেই যে সবাই অ্যাপ্লাই করে, কিন্তু ভিসা পায় 100 জনের মধ্যে একজন। এই জিনিসটাকে মানে ওই যে অল্প জিনিস এবং নিষিদ্ধ জিনিসের প্রতি সাধারণ মানুষের আগ্রহটা বেশি। দেখবেন লিমিটেড প্রোডাক্ট আর হচ্ছে আপনার ব্যান্ড প্রোডাক্টের প্রতি মানুষের আগ্রহ বেশি। তো এই আমেরিকান ভিসাটা, লেট মি ফিনিশ ফার্স্ট, এই আমেরিকান ভিসাটা লিমিটেড করে দেওয়ার পেছনে এই যে বাঙালিদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরানোর একটা সংস্কৃতি আছে। আরেকটা সংস্কৃতি কি আছে জানেন? এই যে লিমিটেড একটা এডিশনের ভিসা, 100 জন অ্যাপ্লাই করলে একজন পায়, সেই একজন আপনারে বানাই দেবো, আপনি এই কাজটা করে দেন। এমনও বাংলাদেশি নাগরিক আছে একটা ভিসার জন্য, একটা অ্যাসাইলামের জন্য বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সম্পর্ক নষ্ট করার মানে করতে এখন এক মুহূর্ত চিন্তা করেন। এখন ঘটনা হয়েছে যে তোমরা এই যে বঙ্গু জাতি যারা আছো, এরা তো সিএনএন বিবিসি দেখো না। আজ থেকে 1 সপ্তাহ আগের যে কেউ না। চ্যালেঞ্জ করে সিএনএনটা খুঁজে আসেন, পাবেন বাংলাদেশ হুম, নিয়ে একটা 13 হুম, মিনিটের একটা নিউজ হয়েছে। সেটা হচ্ছে যে ইয়েতে আমেরিকাতে 20 জন দুর্ধর্ষ বাঙালি ধরা হয়েছে, মানে যারা চুরি ডাকাতি ছিনতাই রাজধানী ব্যাংক লুট এগুলো সবগুলোর সাথে জড়িত 20 জন। এটা 1 সপ্তাহ আগের কথা। এবং গত পরশু দিনের কানাডাতে রিপোর্ট হয়েছে এই যে খেলা দেখার জন্য কভার করার জন্য যে 10 জন গেছিল বাংলাদেশ থেকে জার্নালিস্ট, তার মধ্যে 8 জনে এজাইল চাইয়া বৈশা রয়েছে। এরপরে তোমাকে ওরে ভিসা দিব ফকিন্নি করে? 8 জন ভিসা ওই চাইয়া তো বৈশা বললাম। এজাইল। ওইদিকে আমেরিকা ধরা গেছে 20 জন, সব চিহ্নিত সন্ত্রাসী এরা। আমেরিকার মূল প্রবলেম কিচ্ছু না, আমার দেশে তোমার অস্ত্র ব্যস্ত হইবে এরা যা আছে। চায়নার লগে বাবা সম্পর্ক তুমি কম রাখো, চায়নার কাছে যাইতে হবে না, তুমি চায়না বাদ দিয়া আমেরিকার লগে সম্পর্ক রাখো, কারণ আমেরিকার বাজার দরকার আছে। আমেরিকা কিন্তু প্রচুর মাল উৎপাদন হয়, গম তেল অমুক তমুক বহুত কিছু। ওইটা আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে পাঠায়, কিন্তু ইউরোপিয়ানরা পাঠাইতে পারে না, কারণ ওরা নেয় না। ওখানে এমন কিছু ম্যাটেরিয়াল এমন কিছু জিনিস আছে যেটা তোমার হয় কি ক্ষতি শরীরে, ওগুলার ডাম্পিং স্টেশন। 18 কোটি দেশের মানুষ বাবা, এইখানে পাঠাতে পারলে লাভ আছে না? এই যে আমেরিকান এখন দুধ খাইবা, চুইংগাম খাইবা, অমুক খাইবা, তমুক খাইবা, চকলেট খাইবা, এখানে যে কি আছে ওই বাঙালি তো বুঝে না যে জিলেটিন কারে কয়। এখন ওইটা কি তুমি চকলেটের ভিতরে কি পয়রা দেখবা যেখানে জেলেটিন আছে না নাই? ওটা তো পড়তা না। ওই আমেরিকান চকলেট লাগাও খাও, আমেরিকান প্রোডাক্ট তো ভালো হবে না, ইংলিশ খাইবা জিলেটিন, মানে জিলেটিন মানে শুয়োর, শুয়োরের চর্বি। তো আমেরিকান চকলেট মকলেট খাইবা, শুয়োর মুয়োর খাইবা, আবার শুয়োরের গোস্ত আমদানি করবা। মানে কি বুঝলাম না। আমেরিকার ব্যবসা, ব্যবসা তো আমেরিকা বুঝলাম, তোমাকে কিন্তু ব্যবসা। ওই যে আমেরিকান চকলেটে কি মানে শুয়োরের চর্বি দেওয়া থাকে নাকি? হ্যাঁ, জিলেটিন ব্যবহৃত হয় ম্যাক্সিমাম চকলেট, ম্যাক্সিমাম কোল্ড ড্রিঙ্কসে ওদের জিলেটিন ব্যবহৃত হয়, যেটা এত ছোট করে লেখা থাকে যে তুমি, যেমন আমি তোমাকে সম্ভবত একটা দেখাইতে পারি, যদি ধরো আমি এই চুইংগামটা কিনলাম, এই চুইংগামটা, এইটার পেছনে এই যে হাজার হাজার লেখা, এটি কখনো পয়রা দেখছো তোমরা? ছোট ছোট বিদেশি প্রোডাক্ট, আমদানিকৃত প্রোডাক্ট, ওরা আর কি পড়বে? হ্যাঁ, তো এইখানে তো কোথাও লেখা নাই যে এটা হালাল বা হারাম, এটা লেখা নাই। কিন্তু আমরা যখন এটা কিনি তখনই আমরা আগে দোকান থেকে দেখে নিই এইখানে যে জিলেটিন আছে কিনা। আমাদের কাছে অ্যাপ আছে, অ্যাপ মারলেই কয়ে দেয় যে এটা হালাল এটা হারাম। আচ্ছা, কিন্তু তো এগুলা যাবে, যেসব গম মাংসে খায় না কুত্তায় খায়, ওগুলা তোমাদের খাওয়াবে, সবকিছুই তোমাদের খাওয়াবে। এটি হচ্ছে আমেরিকার পলিসি, তোমার কাছে বেচবে, কারণ আমাদের জিডিপির আকার বড়, আমাদের বাজেট বড় হয়, জিডিপির আকার বড় হয়, সুতরাং পারবা। এখন মানুষে কবে ভাই জিডিপি বড় কেমনে সত্য, এখন তোমরা তো সব শেখ হাসিনা মাইরা দিয়ে নিয়ে গেছে গা। 17 বছরের বাজেট, যত বাজেট ঘোষণা হয়েছে তার চেয়ে বেশি টাকা নাকি শেখ হাসিনাই নিয়ে গেছে। তো তাইলে আবার এরা বিমান বেচে কেমনে? টাকা যদি নাই থাকে তাহলে এরা বিমান বেচা অস্ত্র বেচার কথা কয় কেমনে? টাকা কি ভূতে পয়দা করবে? জিডিপির পরিমাণ ওই আকার আছে বিদেই তো তোমাদের কয় 20টা বিমান কিনতে হইব, হেলিকপ্টার তার কিনতে মানে হইব, রাইফেল কিনতে হইব।
তার মানে ব্যক্তি শেখ হাসিনার নামে যে চরিত্র হননের প্রক্রিয়া, এটা সম্পূর্ণ শুধুমাত্র পলিটিক্যাল একটা নোংরামি। অবশ্যই এটা নোংরামি, 100% নোংরামি। প্রমাণ করতে বলুক না। ওই দেবপ্রিয় ভট্টাচার্য, যার এখনো পেশাব করতে টয়লেট বাইরে যায়, আচ্ছা, সে বড় অর্থনীতিবিদ হয়ে গেছে। বুঝতে আমার পেরেছি। তো মনে হয় না আচ্ছা, অর্থনীতি ও বুঝে। একটা জিনিস কি খেয়াল করছেন? এই যে নীরবে আসলো নীরবে চলে গেল সার্জিও গোর, এটা নিয়ে যতটা হইচই আমরা করছি সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি, মূল গণমাধ্যম কিন্তু জাস্ট একটা শব্দের উপর ভিত্তি করে 2-4টা কমন নিউজ করে দিয়ে কিন্তু দায় সারিয়ে দিছে। সেটা হলো কি, আমেরিকা বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করা হবে, এটা গেল একটা। ভবিষ্যতে বিনিয়োগ আসতে পারে বাংলাদেশে, আমেরিকান ব্যবসায়ীদের বিনিয়োগ আসতে পারে বাংলাদেশে, এটা গেল একটা। দুই দেশের সম্পর্ক উন্নয়নে জোরদার ভূমিকা রাখার প্রত্যয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের। এই তিনটা কমন শিরোনাম দিয়ে কোনো মতে নিউজ কইরা এই সফরটারে কাভার করে দিল গণমাধ্যম, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনি যেই ইনফরমেশন গুলো দিলেন, এত ইনফরমেশন এখনো পর্যন্ত সাধারণ যে গণমাধ্যম গুলো, যেগুলো বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন বলি আমরা, তারাও কিন্তু বলে নাই। তার মানে কি আমরা বলতে পারি যে বাংলাদেশের গণমাধ্যমের বাক স্বাধীনতা নষ্ট হয়ে গেছে বা নাই? দেখো, এর আগে গত 15 বছর 20 বছর আগেও এরকম আসতো আমেরিকান রাষ্ট্রদূত, বহুত সিনিয়র না, এগুলো নিয়ে কেউ 2 পয়সার পাত্তা দিত না, 2 পয়সার পাত্তাও দেয়নি। এখন এবার আমরা এটা ধরছি কেন? কারণ হচ্ছে আমরা সবাই জানি যে চুক্তি মুক্তির কথা, বিভিন্ন চুক্তি হয়েছে না এর আগে, ইলেকশন আগে। দেশ এখন বিরোধী কাহিনী চুক্তি হয়েছে। যে এইবার তোমার এরা যেটা করছে, গণমাধ্যম যেটা করছে, যে মানে এই ওই অর্থনৈতিক এই হয়েছে সেই হয়েছে, এটা কিরকম হয়েছে জানো? তুমি বিয়ে করতে গেছো, তুমি বিয়ে করবা, যে মেয়ের পরিবার বলছে হ্যাঁ ছেলে খুব ভালো, ছেলে সরকারি চাকরি করে, 1.5 লাখ টাকা বেতন পায়, ছেলের বাপের গাড়ি আছে, ছেলের মায়ের শাড়ি আছে, ছেলের চুরি আছে। আর ছেলে পক্ষ যায় গেলে হ্যাঁ মেয়ের বাপ বিশাল ভালো, 4 তলা বিল্ডিং আছে, 6টা গরু আছে, 12টা ছাগল আছে, এগুলা কইছো। কিন্তু বিয়ার দুই পক্ষের মধ্যে যৌতুক নিয়ে যে কি কি হয়েছে, কে কত টাকার যৌতুক দিতেছো আর কে কত টাকার যৌতুক দিতেছো, এইটা কিন্তু কয় না। তো ওইটাই এরা দেখাইছে কি, যে এই সহযোগিতা, এই কথা কইতে যা ভিতর দিয়ে যে কি কি ডট ডট মারা খাইছো, এইটা কিন্তু আর পত্রিকালারা আনবে না। পত্রিকা আনবে না কেন? তাদের উপর আগেই বলা হয়েছে খবরদার, তুমি সব কইতে পারবা না, তোমার আমি যা কমু তাই কইতে হবে, মানে আমি যেটা বলুন সেটা। মানে ওই যে বিয়েতে ছেলের বাপের ওই আছে, মেয়ের বাপের ওই আছে, এইটা পর্যন্ত শুনবা। কোনোদিন শুনছ যে যৌতুক কত টাকার আইছে আর না গেছে, মাইয়ার বাপের কিভাবে টাকা জোগাড় করছে, এটা শোনা গেছে? শোনা যায়নি। সেম এখানেও ঘটনা এটা। না, সুযোগ নাই। হ্যাঁ, সেম এখানে গণমাধ্যমের কিসের স্বাধীনতা? গণমাধ্যম ওরাই এখন স্বাধীন বলতেছে যারা স্বাধীনতার অর্থই বুঝে না। যেই মাধ্যম স্বাধীনতাই বুঝে না তারাই কইতেছে যে আমরা ব্যাপক স্বাধীন। ওরাই স্বাধীন বলতেছে যারা ওই যে সাওয়া মামা ছিড়া ফেলামু এইসব ভিডিও দিতে, ওরাই কয় যে আমরা স্বাধীন। তালবৎসব। হ্যাঁ, তালবৎসব। তালিবান সম, হ্যাঁ এরাই। আচ্ছা, এক ভাই আমাকে জিজ্ঞেস গতকাল। করছে একটু, সাব্বির, যে রাশেদ ভাই নেত্রী 5 তারিখ কয়টায় লাইভে আসবেন বলবেন কি? লাইভের কথাটা আছে 6টা থেকে 7:30 পর্যন্ত। এখন 6টা যদি ইন্ডিয়ান টাইম 6টা হয়, তাহলে বাংলাদেশ টাইম 6:30। তবে আমি বলবো ওই রিক্সটা না নিয়ে আপনারা 6টা বাংলাদেশ টাইম 6টা ঢুকে পড়েন, ওদের ফেসবুক ইউটিউবের বিভিন্ন দিয়েছে, ওখানে জয়েন করেন। আমরাও চেষ্টা করব লাইভটা, যদি আপনাদেরকে লাইভটা কোনোভাবে দেখানো যায় চেষ্টা করব, তবে জানি না আমরা পারবো আমরা আমরা চেষ্টা করব বলতে আমরা দেখাবো ওই যে স্ক্রিন রেকর্ডিং অন করে, কিংবা ধরেন লিংক শেয়ার করার মাধ্যমে, যেটা আমরা নরমালি স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে করে থাকি, ওটার মাধ্যমে আমরা দেখাবো, কোনো প্রবলেম নাই। লাগলে আমরা 5:30 থেকে আমরা ইয়ে করলাম, গল্প করলাম, এবং যখন ওদের লাইভটা শুরু হইলো আমরা এখান থেকে স্ক্রিন শেয়ার করে লিংকটা এন্ডোর্স করে দিলাম। হ্যাঁ, এটাও হতে পারে। হ্যাঁ, কারণ আমার কথা হচ্ছে তথ্যগুলো মানুষের কাছে পৌঁছানো উচিত, তথ্যগুলো মানুষের জানা উচিত, সচেতন থাকা উচিত।
কারণ গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের ফোর্থ পিলার, কিন্তু গণমাধ্যম কি রাষ্ট্রের সেই ফোর্থ পিলারের দায়িত্বটা পালন করতে পারে? মানে চতুর্থ স্তম্ভের দায়িত্বটা কি পালন করতে পারে? পারে না। কেন পারে না? তাদের মাথার উপর থাকে একটা বন্দুক, নলছাড়া বন্দুক। তার উপর থাকে মাইন্ড কন্ট্রোলিং এর চাপ, এবং কারা করে, কোন সংস্থা করে, এটা আপনারা বুঝে নেন। দীর্ঘদিন যাদেরকে আমরা দুলাভাই বলে আখ্যা দিয়ে আসতেছি, ওই গোত্রেরই কেউ না কেউ। এখন এই গণমাধ্যমের দুলাভাই দ্বারা নিয়ন্ত্রিত গণমাধ্যম, এই গণমাধ্যমের দুলাভাই দিয়ে নিয়ন্ত্রিত গণমাধ্যমের কারণেই আজকে দেশের বাক স্বাধীনতা বা ফোর্থ পিলার মুখ থুবড়ে পড়ে আছে। মানে ওই একটা ঘরে 4টা খুঁটির ভিতরে একটা খুঁটি যদি ভেঙে যায় কেমন হবে, ঘর কোন দিকে কাইতে হবে বুঝতেই পারছেন। সেটাই। তো রাশেদ ভাই, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমি কমেন্টটা হাইড করি এবং এই জিনিসটা আপনাকে দেখাতেই চাই। সার্জিও গোর চলে যাওয়ার সাথে সাথে নিউজটা ব্যাপক ভাইরাল। পুলিশের যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে, সতর্কতা জারি। ঠিক, এটা কিন্তু গতকালকের, আজকের না। ঠিক যেদিন সার্জিও গোর বিদায় নিল, তার 1 ঘন্টার মাথায় এই ধরনের সিমটম। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে ব্যাখ্যা করবেন কাহিনীটা? এটা সিমটম মানে তোমাকে তো আমি প্রথমে শুরুতে বলছি, আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যেই বলছিলাম যে সার্জিও গোর এই যে ন্যাশনাল কমেডি পার্টি, জামাত এদের সাথে দেখা সাক্ষাৎ করেনি। তার মানে এদেরকে সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদেরকে বাবা আমাদের আর পছন্দ না, তোমাদেরকে দরকার নাই। এর পরে আবার সাবের হোসেন চৌধুরী হোক আর XYZ হোক, এনাদের কারোর সাথে হয়তো কথা বলছে বলে এটা সবাই আচ্ছা, বলতেছে। সুতরাং আমিও স্বীকার করি যে আচ্ছা, হ্যাঁ, আওয়ামী লীগ যে প্রাসঙ্গিক এটাও বুঝাই দিছে বিএনপির গভর্নমেন্টকে। আবার বিএনপির গভর্নমেন্টের উপরে এমন কিছু প্রেসার হয়তো আছে যেটা হয়তো এখনো সার্জিও গোরও বলে নাই, বিএনপিও বলে নাই, অন্য কেউ বলে নাই। সব মিলে হয়তো বিএনপি একটা ভয়ে আছে, যে কারণ হচ্ছে যে এই যে আওয়ামী লীগের সাথে কথা বলা, জাতীয় পার্টির সাথে কথা বলা, বাকিদের সাথে কথা বলা নাই, এমনকি বিএনপির দলীয়ভাবে বিএনপির কোন নেতার সাথেও বসে নেই। এক পররাষ্ট্র আর তারেক রহমান ছাড়া আর কারো, তারেক রহমান তো রাষ্ট্রীয় প্রধান, পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি তো বৃহৎ পার্টি, তার সাথে কথা বললো না কেন? তো এটা বলে নাই। সুতরাং এদের মনে হয়তো একটা ভয় ঢুকে গেছে যে কিছু একটা হবে, কিছু একটা হবে। এদিকে আবার